গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি জোবায়ের আমিনের লেখা আমি ও বিকেলের সোনালি রোদ। আজ প্রথম পর্ব। ঘরের কোথাও মৃদু এক ধরনের শব্দ হচ্ছে, ধাতব জিনিসপত্রের নাড়াচাড়ার শব্দ। কিছুটা হুটোপুটিও হচ্ছে বলে মনে হয়। মৃদু হলেও শব্দটা তীক্ষ্ণ, কানে লাগছে, মস্তিষ্কেও হালকা আলোড়ন তৈরি করছে। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখা দরকার, কিন্তু মুহিব চোখ মেলতে পারছে না। প্রচণ্ড ঘুম ভর করেছে চোখে। ইচ্ছা থাকলেও চোখ মেলার শক্তি সঞ্চিত হচ্ছে না। ঝামেলা হচ্ছে। ঝামেলা ঘুমের স্থান এবং সময়েও হয়েছে। এটা তার অফিস, নিজের রুম হলেও কোম্পানির দেওয়া, আর যে কায়দায় সে ঘুমিয়েছে অফিসের ভেতর সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। চেয়ারটা সে সামনের ডেস্কের সমান উঁচু করে নিয়েছে, পা দুটো তুলে দিয়েছে ডেস্কের ওপর, আরাম করে হেলান দিয়েছে চেয়ারে। খুবই সাবলীল ও নির্ভার ভঙ্গি। কিন্তু সকল বিষয়ে অফিস কখনোই পুরোপুরি নির্ভাবনার জায়গা নয়। বাইরে সম্ভবত সন্ধ্যা হব হব করছে বা হয়ে গিয়েছে। এই সময় ঘুমানোরও বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। দিন ও রাতের সংযোগস্থল, অবশ্যই বিশেষত্ব সম্পন্ন একটা সময়, গুরুত্ব দেওয়া উচিতের। সময় জানার সামান্য আগ্রহ অনুভব করল সে। সামনের দেয়ালেই ঘড়ি লাগানো আছে, একবার চোখ মেলতে পারলেই হয়। পারছে না। দক্ষিণ দিকের দেয়ালটা কাচের, সেদিকে এক ঝলক তাকাতে পারলেও বোঝা যেত সন্ধ্যা হয়েছে কিনা। সম্ভব হচ্ছে না। সারাটা দিন বাইরে কেটেছে ওর, পূর্ণ মনোযোগের নিরবচ্ছিন্ন কাজ। পুরো দিনের ক্লান্তি এই মুহূর্তে ভর করেছে ওকে। কোনো আগ্রহ, দ্বিধা বা সংশয় কেউই বাধা হয়ে দাঁড়াতে পারছে না। দ্রুতই গভীর ঘুমে তলিয়ে গেল সে। মুহিব, আয় মুহিব, তুই কি ঘুমাচ্ছিস? একটা অস্থির কণ্ঠস্বর ঘুমে ব্যাঘাত ঘটাতে চাচ্ছে। কণ্ঠস্বরটা পরিচিত, জহিরের। কিন্তু জহিরের এই মুহূর্তে এখানে আসার কথা নয়। গত রাত 10টার ট্রেনে সে চিটাগাং রওনা হয়েছে। কমপক্ষে 2 দিন তাকে সেখানে থাকতে হবে। ঘুমের ভেতরেই মুহিব বুঝতে পারছে সে স্বপ্ন দেখছে। ঘটনা যা ঘটছে তা বাস্তব নয়। অডিটরি হ্যালুসিনেশনের মতো কিছু একটা ঘটছে। কেননা জহিরের ট্রেনে চিটাগাং যাওয়ার কথা মনে হতেই কানে ট্রেনের আওয়াজ আসতে শুরু করেছে। নিঃশব্দ গভীর রাতে ট্রেন শোঁ শোঁ করে ছুটে চলেছে। চাকায় ঝিকঝিক আওয়াজ তুলছে। বহু দূর থেকে ইঞ্জিনের হুইসেলের মৃদু গুঞ্জন ভেসে আসছে। পুরো ট্রেন নিশ্চুপ, ঘুমন্ত। ঝিকঝিক শব্দ ছন্দে ছন্দে মাঠঘাট পেরিয়ে বহুদূর মিলিয়ে যাচ্ছে। অদ্ভুত এক মায়ামোহ পরিবেশ মুহিবকে আবার গভীর ঘুমে টেনে নিয়ে যাচ্ছে। অস্থির কণ্ঠটা আবার ডেকে উঠল, মুহিব, ওঠ, ওঠ না। মুহিব হকচকিয়ে উঠে পড়ল। তার তন্দ্রাচ্ছন্ন ভাব কাটেনি। যথেষ্ট চমকে গিয়েছে সে। স্বপ্ন নয়, সত্যি একজন এসেছে। আর সামনে যে দাঁড়িয়ে আছে সে জহিরই। কণ্ঠে অস্থিরতার ছাপ জহিরের মুখেও পড়ে আছে। তার সমস্ত মুখ ঘামে ভরা, নাকের ডগা বেয়ে ঘাম পড়ছে। ভেজা পাঞ্জাবি গায়ে লেপ্টে আছে। পাঞ্জাবিতে কালচে লাল রঙের ছোপ ছোপ দাগ। ডান হাতে প্লাস্টিকের লম্বা একটা ব্যাগ, 2 হাতে রক্ত। ব্যাগ ধরা হাতটা অস্বাভাবিক রকমের কাঁপছে। কাঁপা গলাতেই জহির কথা বলতে শুরু করল, মুহিব, একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। মুহিবের মাথা ঝিমঝিম করছে। ঘুমটা সম্ভবত বেশিক্ষণ হয়নি। মাথার ডান পাশে ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা কমানোর উপায় একটাই, আরও কিছুক্ষণ ঘুমাতে হবে ওকে। আর জহিরের বিষয়টাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
জহির ওর পুরনো বন্ধু। আসল বিষয়, সে কিছু টাকা নিতে এসেছে, সাথে নতুন কোনো গল্প সাজিয়ে এসেছে। কিন্তু জহির চিটাগাং যায়নি কেন? সেখানে যাওয়াটা তার যথেষ্ট জরুরি ছিল। জহির সামনের চেয়ারে বসে পড়েছে। মুহিব কষ্ট করে চোখ মেলে রেখে বলল, গতকাল না বললি চিটাগাং তোকে যেতেই হবে? জহির সিগারেট ধরানোর চেষ্টা করছে, কিন্তু হাতের কাঁপুনিতে লাইট আর জ্বলছেই না। মুহিবের এবার সত্যিই বিরক্ত লাগছে। জহিরের অভিনয়টা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। জহির খুব ভালো করেই জানে, কোনো ভনিতা ছাড়া টাকা চাইলেও মুহিব তাকে টাকা দেবে, আর সে নিজেও টাকা না নিয়ে এখান থেকে যাবে না। সুতরাং ড্রামার প্রয়োজনটা কি? মুহিব আবার প্রশ্ন করল, কিরে, চিটাং যাসনি কেন? রেনু আপা বাসায় যেতে বলেছিল, আনার খুব ঝামেলা করছিল। জহিরের কথাগুলো স্পষ্ট নয়, গলা কাঁপছে। আনোয়ারকে পুলিশে দিচ্ছিস না কেন? আপাকে বল ওর বিরুদ্ধে একটা কেস করতে। ওকে জেলে না পাঠালেও সোজা হবে না। জেলে আর দেয়া লাগবে না, ওকে আমি একেবারেই সোজা করে দিয়েছি। নিজেই মারপিট করলি? মন জামাইকে পেটালি? মুহিব চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিতে দিতে বলল, হারকিউলিসও তো এই কাজ করেনি। সে জহিরের গম্ভীর ভাব হালকা করতে চাইছে। তবে মুহিবের কথা জহিরকে স্পর্শ করল বলে মনে হল না, কেননা তার অস্থিরতা আরও বাড়তে শুরু করেছে। মুহিব, আমি আনোয়ারকে খুন করে ফেলেছি। আমি ওকে বলেছিলাম ওর কাটা মাথা আমি বুড়িগঙ্গায় ফেলব। আমার কাজটা শেষ করা দরকার। ওর মাথাটা আমি ব্যাগে করে নিয়ে এসেছি। তুই গাড়িতে করে আমার সঙ্গে একটু বুড়িগঙ্গায় চল। সিএনজি অটোতে এটা নিয়ে যাওয়া নিরাপদ নয়, পুলিশ ঝামেলা করতে পারে। বেশি দেরি করা যাবে না। রাত যত বেশি হবে পুলিশের চেকিংয়ে পড়ার আশঙ্কা তত বাড়বে। এমনিতে অনেক রিস্ক নিয়ে এসেছি এখানে। মুহিব ধমকের সুরে বলল, চুপ করে কিছুক্ষণ বসে থাকতো, একটু ঘুমাতে দে। তুই চা কফি কিছু খা, একটু পর তোর সঙ্গে কথা বলবো। জহির মাথা নিচু করে বলল, তুই তাড়াতাড়ি একটু আমার সঙ্গে চল না। মুহিব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এ তো দেখছি ভালো জটিলতা করছে। বলল, জহির, আমার দিকে তাকাতো। হুঁ জাতীয় অস্ফুট একটা আওয়াজ করল জহির। ধীরে ধীরে মুখ তুলে মুহিবের দিকে তাকাল। চোখ তার রক্তবর্ণ, মুখ দিয়ে ঘাম পড়ছে এখনো। মুহিব চেয়ারে স্থির হয়ে গেছে। জহির পাগল হলে কথাগুলো ঠিক ছিল, কিন্তু জহিরের সে সমস্যা নেই। ও জহিরের চোখের দিকে তাকিয়ে আছে। চোখের এক্সপ্রেশন নির্ভুল করা উঁচু মানের অভিনেতার পরিচয়। জহির এখনো সে পর্যায়ে পৌঁছয়নি, কিন্তু দুশ্চিন্তার বিষয়, জহিরের চোখের ভাষা আর মুখের বর্ণনায় পার্থক্য পাওয়া যাচ্ছে না। মুহিব ঘটনার দিক খুঁজে পাচ্ছে না। জহিরের এবারের বিষয় অন্যান্য বারের থেকে আলাদা। আর মুহিব জানে, রেনু আপার সঙ্গে আনোয়ার ইদানিং যাচ্ছে তাই করে যাচ্ছে। যে কোনো ভাইয়ের পক্ষেই তা সহ্য করা কঠিন। কিন্তু তাই বলে জহির, না না, সেটা সম্ভব নয়। মুহিবের অস্বস্তি বোধ হতে শুরু করেছে। সারাটা দিন ক্লান্তিতে গিয়েছে ওর। এই মুহূর্তেও ঘুমও ঠিকমতো হয়নি। তার উপর জহির বিব্রতকর এক নাটকীয়তা করছে, যে নাটকীয়তার বিষয়বস্তু স্বাভাবিক পর্যায়ের নয়। রাগ ও তীব্র বিরক্তির অদ্ভুত এক অনুভূতি নিয়ে ডেস্কের উপর থেকে পা নামালো মুহিব। চেয়ার থেকে উঠে গেল জহিরের কাছে। ব্যাগটা দেখা দরকার। সেটা দেখলেই জহিরের অভিনয়ের অবসান হয়। জহিরের পাশে গিয়ে ব্যাগটা তুলে সে তাকালো ভেতরে। ও মাই গড, ও মাই গড! মুহূর্তেই মুহিবের চোখ বিস্ফারিত হওয়ার মতো অবস্থা হল। রক্তমাখা একটা মাংসপিণ্ড হলেও আনোয়ারের গোঁফ আর লম্বা কোঁকড়া চুল ঠিকই বোঝা যাচ্ছে। সে ধাক্কা খাওয়ার মতো 2-3 পা পিছিয়ে এলো। ব্যাগটা হাত থেকে নিচে পড়ে গেছে।
এই জিনিস দেখার আশা সে করেনি। ভয়ঙ্কর অবিশ্বাস্য। সামনে দেখা বিষয়টিকে ওর সহ্য করার মতন মনে হচ্ছে না। হার্টবিট মারাত্মক রকমের বেড়ে গেছে, মাথার দুপাশের শিরাগুলো দপদপ করতে শুরু করেছে। মুহিব কঠিন কণ্ঠে বলল, জহির, জহির, তুই অন্তত আমার সঙ্গে একবার কথা বলতে পারতি। জহির হাঁ করে মুহিবের দিকে তাকিয়ে আছে, তার চোখে সীমাহীন আতঙ্ক। তীব্র এক ধরনের যন্ত্রণা বোধ হচ্ছে মুহিবের। সে তো রেনু আপার বিষয়টিকে আরেকটু গুরুত্ব দিলেও পারত, ব্যাপারটাকে নিয়ে অন্যভাবে আরেকবার চেষ্টা করা যেত। তার ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে। এখন কি হবে? জহিরের এখন কি হবে? রেনু আপার কি হবে? সমস্যা সমাধানের থেকে আরো বেশি জটিল হয়ে গিয়েছে। মুহিব চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ল। তার মুখ ঘামতে শুরু করেছে, সারা শরীর ঘেমে উঠতে শুরু করেছে। আনোয়ারের চেহারাটাও মনে ভেসে উঠছে। এখন আনোয়ারের চেহারাটা নির্দয়, হিংস্র আর বেয়াদব দেখাচ্ছে না, খুব অসহায় আর মায়ামাখা মনে হচ্ছে। মুহিব বিষয়টা আর নিতে পারছে না। এই এক অদ্ভুত যন্ত্রণা, অদ্ভুত যন্ত্রণা। মুহিব ভাই, ও মুহিব ভাই, ওঠেন না। মুহিব ভাই। মুহিব শরীরে ঝাঁকুনি অনুভব করছে। একবার নয়, ক্রমাগতই কেউ যেন তার ডান কাঁধে ঝাঁকুনি দিচ্ছে। সে প্রায় লাফিয়ে উঠে পড়ল। আতঙ্কিত চোখে সামনে তাকিয়ে আছে, সামনের দিকে যেন কাউকে খুঁজছে। সামনে জহির নেই। যে চেয়ারটা টেনে জহির বসেছিল সেটাও পেছানো নয়, জায়গা মতোই আছে। সিগারেট জ্বালাতে না পেরে জহির লাইটারটা ডেস্কের উপর রেখেছিল। ডেস্কের উপর লাইটারটাও নেই। পুরো দৃশ্যপটই পরিবর্তিত হয়ে গেছে। শুধু দুটো জিনিস অপরিবর্তিত রয়েছে, এক ওর মাথা ব্যথা, দুই মনের অস্বাভাবিক অস্বস্তিবোধ। মুহিব মাত্র খেয়াল করল ওর ডান পাশেই কালাম দাঁড়িয়ে আছে। কালাম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ব্যাপার ভাইজান, কিছু খুঁজতেছেন? হ্যাঁ, খুঁজছি। কালাম ভাই, জহির এসেছিল? যে না, আসে নাই। কেন ভাইজান, জহির ভাইয়ের কি আউনের কথা আসিল? না, মানে এমনি বললাম। এত ঘাবড়ে গেছেন কে? আমি ডাকছি আপনারে, আর কেউ আসে নাই। ভাইজান মনে কোনো খারাপ স্বপ্ন দেখছেন? না, সেরকম কিছু না। আপনি দেখছেন ঘুমের ভেতর শব্দ করতেছিলেন। ঘুমের ভেতর শব্দ করতেছিলেন। মুহিব এবার একটু লজ্জাই পেল। তার মুখে অপ্রস্তুত ভাব চলে এসেছে। কালাম বলল, এই কারণেই তো আপনারে ডাকলাম, নইলে আপনার ঘুমে আমি ডিস্টার্ব করতাম না। মুহিব চুপ করে আছে। ভাইজানের কি অশান্তি লাগতেছে? না, তা না। আমার মনে কয় লাগতেছে। আপনার এক কাপ চা দিমু? না কালাম ভাই, চা লাগবে না। আপনি শুধু মতি ভাইকে বলেন আমাকে এক বোতল ঠান্ডা পানি দিতে। কালাম দাঁত বের করে বলল, খালি মতি না, অফিসের এত পিয়নের কেউই আজকে অফিসে নাই এখন। 4 দিনের ছুটি পড়ছে। অফিস টাইমের পর কেউ কি থাকে? আপনি রুম থেকে বাইর হয়ে দেখেন, কেউই নাই। ও আচ্ছা, আপনি বসেন, আমি পানি নিতেছি। কালাম রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই পানি নিয়ে ফিরে এলো। ঠান্ডা পানির স্পর্শ শীতলতা ছড়ালো। এবার কিছুটা ভালো লাগছে। এসিতে তো ঘর পুরো বরফ বানায় রাখছেন ভাইজান, এরপরও ঘাইমা গেছেন। হ্যাঁ, কিছুটা। কালাম সুপ্রসন্ন হাসি দিয়ে বলল, সমস্যা নাই, দিল ঠান্ডাকরণের মোক্ষম একটা জিনিস নিয়ে আইছি। আউনের সময় দেখি ফরিদ মিয়ার দোকানে বহুদিন পর হাওয়াই তরমুজ উঠছে। আমি 2টা কিনা নিয়ে এসি, আপনার একটা কাইটে দিতেছি, খায় দেখেন, মনটা ফ্রেশ হয়ে যাইব। মুহিব আন্তরিকতার সঙ্গে বলল, না না কালাম ভাই, এর প্রয়োজন নেই। সুনামগঞ্জের বিখ্যাত হাওয়াই তরমুজ,
মুখে দিলে বুঝবেনই না মুখে কিছু আছে, স্বাদ কিন্তু পাইবেন ঠিকই। আমি অবশ্যই এটারে আরেকটু স্পেশাল বানাইছি, সেটা খাওয়ানোর সময় বুঝবেন। পিয়ন, বয়, বাবুর্চি কেউ যদি না থাকে, আপনার তাহলে ঝামেলা করার কি দরকার? কালামের মুখ থেকে হাসিটা সরে গেল। আবেগী ভাষায় বলল, মুহিব ভাই শুনেন, বড় স্যারের ড্রাইভার হিসেবে আছে আজকে প্রায় 27 বছর। তার বাসা বাড়ি, অফিস, ফ্যাক্টরি সবই আমার আপনা। নিজের বাড়িতে আবার ঝামেলা কি এর? ও ভাইজান, আরেকটা কথা, বড় স্যারে আমার ফোন দিছিল, বলল আপনারা নাকি 2 বার ফোন দিছিল, পায় নাই। মুহিবের ভুরু কুঁচকে গেল। সে চট করে ডেস্কের উপর থেকে মোবাইল ফোনটা তুলে নিল। সর্বনাশ, স্যার 2 বার ফোন দিয়েছিলেন। ফোনের শব্দই সে শুনতে পায়নি। সে বলল, স্যার কিছু বলেছেন? আমি আপনার একবার দেখে গেছি, আপনি ঘুমাইতেছেন। স্যারে কইছি আপনারা ডেকে দিমু কিনা, স্যারে বলছে না ডাকতে। স্যার অফিসে এসেছেন কখন? আসে নাই তো, সন্ধ্যায় আনার কথা ছিল, কিন্তু কি একটা ব্যাপারে বাসায় যেতে চাইল, আমি তার বাসায় নামাই দিয়ে আইছি। বাসায় নামিয়ে আপনি যে আবার অফিসে আসলেন? স্যারের একটা ফাইল আছিল অফিসে, এইটা নিতে আইছি। আপনি চোখে মুখে পানি দেন, আমি তরমুজটা কাইটে নিতেছি। কালাম রুম থেকে বের হয়ে গেল। মুহিবের মনটা হালকা হয়ে গেছে। দুঃস্বপ্ন দেখার রেশ বেশ কিছুক্ষণ থাকে। কিছু কিছু দুঃস্বপ্ন তো মানুষকে কয়েকদিনও বিষণ্ণ করে রাখে, কিন্তু মুহিবের মনটা হঠাৎ ভালো হয়ে গেছে। সে বুঝতে পারছে এর একমাত্র কারণ স্যারের আচরণ। এত বড় মাপের একজন মানুষ ওকে এতটা গুরুত্ব দিয়েছেন। ঘুমের কথা শুনলে স্যার রেগে যেতে পারতেন, কঠিন কিছু কথা বলতে পারতেন, কিন্তু সেরকম কিছুই হয়নি। যাই হোক, এক্ষুনি স্যারের সঙ্গে একবার কথা বলা দরকার। কলিং সাউন্ড বেশিক্ষণ বাজতে হলো না। ওপাশ থেকে কল রিসিভড হলো। হ্যালো। হ্যালো স্যার, সালাম আলাইকুম। হ্যাঁ মুহিব, আই এম ভেরি সরি মাই বয়। তোমাকে কাজ দিয়ে এসেছি, অথচ তোমার সঙ্গে সন্ধ্যায় আলোচনাটিই করা হলো না। তোমাকে অকারণেই অনেকক্ষণ অফিসে বসিয়ে রাখলাম। কি বলছেন স্যার? এটাই আমার কাজ। স্যার একটানা কথা বলে যাচ্ছেন, মুহিবকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। 4 দিনের ছুটি পড়েছে, তুমি কি ঢাকায় থাকছো না বাড়ি যাচ্ছ? বাড়ি যাব স্যার। আজই যাবে না আগামীকাল? আজই যাব। ওহো, তুমি তো এতক্ষণে রওনা হতে পারতে, তোমার লেট করিয়ে দিলাম। আমি খুবই দুঃখিত মুহিব। যাই হোক, কালাম অফিসে আছে, আমি ওকে বলছি ও যেন তোমাকে গাজীপুর পৌঁছে দিয়ে আসে। আর কাজের ব্যাপারে আমি আগামী রোববার বিকেল বা সন্ধ্যায় তোমার সঙ্গে বসবো, ঠিক আছে? ভালো থেকো। স্যার আমি অন্য গাড়িতে। হ্যালো। লাইন কেটে গেছে। স্যার ফোন রেখে দিয়েছেন। মুহিব ফোন হাতে নিয়ে বসে আছে। স্যারের সাথে যতই কথা বলছে, দায়িত্ববোধ ততই ঘাড়ে চেপে বসছে। এমন বস দিনরাত কাজ করতে বললেও খুব একটা আপত্তি থাকার কথা নয়। টাইকুন টাইপ বিজনেসম্যানদের স্ট্র্যাটেজির অভাব নেই। তাদের কোনো কথা বা কাজ প্ল্যানের বাইরে নয়। তবে স্যারের ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য নয়। বলতে গেলে তার ব্যবহারই আসলে এমন। দারুণ দূরদর্শী আর ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন এই লোকটির মনটি আসলেই বিশাল। মুহিব প্রশান্ত বোধ করল। সময়টা এরই মধ্যে দেখা হয়ে গিয়েছে 7:35। দক্ষিণ দিকের কাচের দেয়ালের পর্দা সরানোই আছে। স্বচ্ছ নীল গ্লাসের ভেতর দিয়ে বিশাল আকাশ দেখা যাচ্ছে। রুমে আলো আছে, তবু বেশ কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলে আকাশের গায়ের মিটিমিটি তারা দেখা যায়। আজ দেখা যাচ্ছে না। আকাশ মেঘলা, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে, বেশ জোরে সোরেই বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের গর্জন গ্লাসে মোড়ানো বিল্ডিংয়ের ভেতর থেকেও কিছুটা পাওয়া যাচ্ছে। বৃষ্টি নামার সমূহ সম্ভাবনা। বাড়িতে রওনা হওয়ার আগেই বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। হাওয়ায় তরমুজ আসলেই অসাধারণ লাগছে, খুবই অসাধারণ। আশ্চর্যের বিষয়, মুখে দিলে সত্যিই বোঝা যাচ্ছে না মুখে কিছু আছে, কিন্তু স্বাদ পাওয়া যাচ্ছে ঠিকই। মুহিব এমন তরমুজ এর আগে খায়নি।
এটা কি আসলেই এমন, নাকি কালাম ভাইয়ের প্রসেসিংয়ে কি এমন করেছে? কালাম এখনো বলেনি সে তরমুজটা কি করেছে, তবে মুহিব মজা করে তরমুজ খাচ্ছে দেখে সে যথেষ্ট তৃপ্তি পাচ্ছে। কালাম ভাই, এত মজা করে তরমুজ আমি কখনো খাইনি, এটা আসলেই স্পেশাল তরমুজ হয়েছে। এবার আপনি বলেন কিভাবে বানালেন? কালামের মুখে লম্বা হাসি। ভাইজান, আমি বিশেষ কিছুই করি নাই, সমস্ত প্রশংসা ওই উপরওয়ালার। আর আমার সিস্টেমটা ভাইজান কিছুই না, তরমুজটা পিস পিস করে কাইটটা কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখতে হয়। সময়ের ব্যাপারে খেয়াল রাখতে হইব। পিসগুলোর উপর হালকা বরফের আস্তর পড়লেই বাইক করে খাইতে দিতে হইব। একে তো হাওয়াই তরমুজ, এমনি অনেক মজা, সাথের ওই ঠান্ডাটা আপনার পরাণ জুড়াইয়া দিব। আর বরফের হালকা আস্তর মুখে কুরকুর করে ভাঙলে নিজের অজান্তে আলাদা একটা মজা চলে আসে। এই হইল আমার স্পেশাল সিস্টেম। মুহিব কালামের কথা মন দিয়ে শুনছে। এই অল্প শিক্ষিত ড্রাইভারটার যে কোনো বিষয় বোঝার এবং ব্যাখ্যা করার ক্ষমতা আসলেই চমৎকার। মুহিব আরও আগেই খেয়াল করেছে কালামের বুদ্ধি প্রশংসনীয়, চালচলন খুবই মার্জিত। আরও ভালো তার সেন্স অফ এস্থেটিসিজম। কালাম নিখুঁত সৌন্দর্যের বিষয়গুলো বোঝে। সুশিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছাড়া এই বৈশিষ্ট্য পাওয়ার কথা নয়। তবে সে হয়তো এসব পেয়েছে স্যারের সঙ্গে তার দীর্ঘ ২৭ বছরের পথ চলায়। সৎসঙ্গে স্বর্গবাস কথাটা ভুল তা বলার উপায় নেই। সমস্যা শুধু এক জায়গাতেই, কালামের কথা বলার ধরন। এতদিনে সেটা শুধরে নেওয়া উচিত ছিল। কে জানে সেই চেষ্টাই হয়তো সে কোনোদিন করেনি। ভাইজান, বড় স্যারে আপনারে গাজীপুর পৌঁছায় দিতে বলছে। আমি আবার কিচেনে দুজনের চা বসায় দিছি, চা খাইয়ে আমরা রওনা দিমু। মুহিব বলল, এত মজার ঠান্ডা তরমুজকে আবার চা খাবো? কালাম চিন্তিত মুখে বলল, কথা ঠিক বলছেন, তাইলে চা খাওয়া বাদ। কষ্ট করে চা বানালেন, না খেয়ে নষ্ট করা তো ঠিক না। কালাম মনে হলো আরও বড় চিন্তায় পড়ল। তাহলে কি করব ভাইজান? বানিয়ে যেহেতু ফেলেছেন তাহলে খাওয়াই হোক। ঠিক আছে, কাম তো করি রিজিকের লেগাই, রিজিক নষ্ট করবো কেন? চা খাইয়েই রওনা দিমু। কালাম রুম থেকে বের হয়ে গেল। মুহিব খুব আগ্রহের সঙ্গে তরমুজ খাওয়া শেষ করল। ডেস্কের ড্রয়ার খুলে জরুরি কিছু জিনিস বের করল, সাথে নিতে হবে। চেয়ার থেকে উঠে দক্ষিণ দিকের দেয়ালের সামনে যেয়ে দাঁড়াল। নিচে দূরের রাস্তায় প্রচুর ব্যস্ততা। বাস গাড়িগুলো যেন প্রতিযোগিতায় নেমেছে। আকাশে বিদ্যুৎ চমকানো আরও বেড়ে গেছে। প্রতি ৫-৭ সেকেন্ড পরপর মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এখন। দরজায় খুঁট করে শব্দ হলো। কালাম চা নিয়ে ঢুকেছে। চা ডেস্কের উপর রাখতে রাখতে সে বলল, ভাইজান, আপনি খান, আমি গাড়িটা রেডি করি। আপনি খেয়েছেন? যে না, আমি আমার চা কিচেনে রেখে আসছি, এখন যায় খামো। আপনি চা নিয়ে আসেন এখানে, সামনে চেয়ারে বসে খান। না না ভাইজান, কি বলেন, আমি কিচেনে এবার ডাইনিং রুমে খাইতেছি। আপনি এখানেই চা খান, আপনার সঙ্গে একটু গল্প করি। প্রথমে দ্বিধাবোধ করলেও কয়েকবার বলাতে কালাম চা নিয়ে এসে সামনের চেয়ারে বসল। মুহিবও বসেছে। বাইরের দিকে তাকিয়ে সে বলল, কালাম ভাই, খুব জোর বৃষ্টি নামবে। আমার মনে হয় খুব একটা জোরে নামব না। কি করে বুঝলেন? গেরামে আমরা একটা কথা কই, আগে ফুরুত ফারুত পরে নারুদ ভারুত। মুহিব হেসে ফেলল। একটু বুঝিয়ে বলুন শুনি। মানে হইল কামের আগে যে বেশি ফালাফালি করে, কামের সময় সে চুপসে যায়। এই কথাটাকে আর একটু সুন্দরভাবে বললে কি বলা যায় জানেন? কি? যত গর্জে তত বর্ষে না। মূর্খ মানুষের আবার সুন্দর কথা কি? ঠিক আছে, আপনার কথাই সঠিক। যাই হোক, অফিসের অতিরিক্ত ড্রাইভারদের সবাই কি চলে গেছে? জি, চলে গেছে। কাউরে তো বলে রাখা হয়নি। আর এখন তো সময় হয়ে গেছে অনেক। স্যারের সঙ্গে মিটিং হওয়ার কথা ছিল, আর আমিও বাড়ি যাব, তাই বজলুকে বিকালে ছেড়ে দিয়েছি। তাতে কোনো সমস্যা নেই ভাইজান। গাজীপুরের ওদিকটাতে প্রচুর জ্যাম আছে,
আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আপনার আবার ফেরত আসতে অনেক রাত হবে। কোনো ব্যাপার না, গাড়িতে যাওয়াটা এই মুহূর্তে আমার জন্য জরুরি না। আপনি বাসায় চলে যান, আমি বাসে করে চলে যেতে পারবো। সর্বনাশ, বড় স্যারের কোনো কথা আমি অমান্য করি না। আমার যেটা বলছে আমি এটা করবো। কালাম সামান্য উত্তেজিত। মুহিব চুপ করে আছে। ভাইজান, আপনি জিনিসপত্র গুছায় নিচে আসেন, আমি নিচে নামতেছি। দ্রুত চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়ে কালাম চট করে উঠে পড়ল। মুহিবকে আর কোনো কথা বলার সুযোগ সে দিতে চায় না। মুহিব যখন নিচে নামল তখন ঘড়িতে সময় 8:40। উত্তরার ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে 3, 5 ও 7 নম্বর সেক্টরের ভেতর এই বিল্ডিংটা 18 তলা। বিল্ডিং স্পেস সহ বাউন্ডারি করা পুরো জায়গাটা 4,357 বিঘা। বিল্ডিংয়ের চারপাশে যথেষ্ট জায়গা ছেড়ে রাখা হয়েছে। সৌন্দর্য বাড়ানো হয়েছে বিভিন্নভাবে। প্রথম 6টি ফ্লোর শপিং মল, ওপরের 12টি ফ্লোর জিএসজি গ্রুপের অফিস। সুবিশাল এই ইকো ফ্রেন্ডলি গ্রিন স্ট্রাকচার স্যারের নিজের পছন্দ করা। আর মডেলটা নেমেছে কানাডার বিখ্যাত একজন আর্কিটেক্টের মাথা থেকে। মুহিব নিচে নেমেই প্রথমে যেটা দেখল সেটা কালামের কথার ঠিক উল্টো। তুমুল বৃষ্টি শুরু হয়েছে, সবকিছু ভেঙে চুরে নিয়ে যাওয়ার মতো বৃষ্টি। শপিং মল বন্ধ হওয়ার সময়ও চলে এসেছে প্রায়। এন্ট্রেন্স অ্যান্ড এক্সিট এরিয়ার সামনে লোকজনের ভিড় বাড়ছে। পূর্ব দিকের এক্সটেন্ডেড এরিয়া সামনের অনেকখানি জায়গায় ছাউনির মতো দিয়ে রেখেছে, কিন্তু বৃষ্টি যে তেজ নিয়ে নেমেছে পানি ছাউনির ভেতর দিকেও তেড়ে আসতে চাইছে। তবে লোকজন বৃষ্টিটাকে উপভোগ করছে বলেই মনে হচ্ছে। শপিং মলের পথগুলো পূর্বমুখী আর অফিসের পথগুলো উত্তর এবং দক্ষিণ দিকে। তবে গ্রাউন্ড ফ্লোর থেকে লন পর্যন্ত লম্বা রাউন্ড সিঁড়ি আর রাউন্ড লনের কারণে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের অফিস এন্ট্রেন্স থেকে শপিং মলের সামনের দিকটা দেখা যায়। কালাম আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ে। লেট করছে কেন বোঝা যাচ্ছে না। অবশ্য মুহিবও ফোন দেওয়ার প্রয়োজন বোধ করছে না, আসুক না ধীরে সুস্থে। মুহিব শপিং মলের সামনে লোকজনের দিকে তাকিয়ে আছে। বাচ্চা কাচ্চারা হইচই করছে, মা বাবাদের ব্যস্ত করে রাখছে। গাড়ি এসে এসে নিয়ে যাচ্ছে অনেককেই। ইয়াং ছেলে মেয়েদের অভাব নেই, তারা তাদের আড্ডা আর গল্প নিয়ে ব্যস্ত। এক জায়গায় এক ছেলে এক মেয়ের সঙ্গে কথা বলছে। ছেলেটা প্রয়োজনের তুলনায় নিজের হাত একটু বেশি মোচড়াচ্ছে। কিছুটা নার্ভাস তো বটেই। মেয়েটার মুখে লাজুক হাসি, প্রেমের পূর্বাভাস। ঝুম বৃষ্টি আলাদা একটা বিশুদ্ধতা যোগ করেছে তাদের আলাপচারিতায়। মুহিবের মনে প্রশ্রয়, করুক করুক না ছেলেমেয়েরা একটু প্রেম, বাসুক না একটু ভালো। দুজনের ভাব দেখে মনে হচ্ছে এইভাবে কোনো ছেলে বা মেয়ের সঙ্গে কখনোই কথা বলেনি দুজনের কেউই, তাই দ্বিধাবোধটাও একটু বেশি। কিন্তু এই যুগের ছেলে মেয়েদের উপর ভরসা নেই। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে স্বল্প দৈর্ঘ্য প্রেমের ছেলেটা পিএইচডি শেষ করেছে, সেটাও প্রায় বছরখানেক আগে, আর মেয়েটা দিয়েছে এমএ ফাইনাল। এখন তার ফ্রি টাইম। ওভার স্মার্টনেস এখনকার ছেলে মেয়েদের সব কিছুরই ওভারে নিয়ে গিয়েছে, আর বেসমেন্টটা ফাঁকা করে দিয়েছে। মুহিবের চোখের কোণে হঠাৎ একটা বিষয় ধরা পড়ল। এদিকের একটা পিলারের পাশে তুলনামূলক কম মানুষজনের এক জায়গায় 5-6টা মেয়ে দাঁড়িয়ে আছে। তারা কুণ্ডলি পাকিয়ে গল্প করছে আর চোখে মুহিবের দিকে তাকাচ্ছে। এদের মধ্যে লম্বা মেয়েটার উৎসাহটা একটু বেশি দেখা যাচ্ছে। সে সরাসরি মুহিবের দিকে তাকিয়েই আছে। লম্বা মানুষের বুদ্ধিশুদ্ধি নাকি হাঁটুতে থাকে। এখন মনে হচ্ছে লাজ শরমও হাঁটুতেই। একটু পরে মেয়েগুলো মুহিবকে আর একটু ভুল বুঝবে, বড় লোকের ছোট ছেলে মনে করে। কিন্তু তাদেরকে এই মেসেজটা এখন কে দেবে যে, শোনো, ওই যে হিরো মার্কা ছেলেটা এখন গাড়িতে উঠছে, ওটা ওর নিজের গাড়ি নয়, বসের গাড়ি। বস দয়া করে শুধু বাড়ি পৌঁছার জন্য ওকে ওই গাড়িটা দিয়েছেন। সুতরাং তোমরা এতটা অধীর হইও না।
নিজেরা মনোযোগ দিয়ে গল্প করো, খামোখা উঁকি ঝুঁকি করো না। মুহিবের চিন্তায় হঠাৎই বাধা পড়ল। কালামের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, ও মুহিব ভাই, আসেন। মুহিব ডানে তাকালো। ডান দিকে এক্সটেনশনের নিচে দক্ষিণ দিকের পথের উপরেই ঝাঁ চকচকে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। অতি বড় লোকের গাড়ি, চেহারাতেই বলে দেয়। ও আর পেছনে ফিরে তাকালো না। গাড়ি লক্ষ্য করে হাঁটা শুরু করল। সরাসরি গিয়ে গাড়িতে উঠে পড়ল, দরজা বন্ধ করে দিল। তুমুল বৃষ্টির ভেতর দূরের মেইন রোড লক্ষ্য করে এগিয়ে চলল পোরশা VX 767। সাহেরা খাতুনের সারা শরীর শক্ত হয়ে আছে, হাত পা পাথরের মতো শক্ত। চোয়াল দুটো মনে হচ্ছে মজবুত কোনো গ্লু দিয়ে আটকে দেয়া হয়েছে। তিনি চিত হয়ে বিছানায় শুয়ে আছেন, দৃষ্টি ঘরের সিলিংয়ের দিকে। চোখের পলক পড়ছে অনেকক্ষণ পরপর। জাহানারার খুবই অস্থির লাগছে। তার শাশুড়ির এ ধরনের লক্ষণ মোটেই সুবিধার নয়। এর আগেও তার দুবার এমন হয়েছিল। দুবারই বলতে গেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। কিন্তু প্রতিবারই যে ভাগ্য সহায় হবে সেটা বলা যায় না। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর এই কিছু ঘটে যাওয়াটাতেই জাহানারার ভীষণ ভয় লাগছে। সাহেরা খাতুনের বয়স 94 বছর। এক জীবনের সময় হিসেবে তিনি প্রায় 16 আনাই পেয়েছেন। তার মৃত্যু এখন আকাশ ভেঙে পড়ার মতো কোনো বিষয় নয়। এরপরও জাহানারার মনে হচ্ছে তার শাশুড়ির কিছু একটা হয়ে গেলে সবকিছুই তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সবকিছুই স্বাভাবিকতা হারিয়ে ফেলবে। তার শাশুড়ি এখন তার একমাত্র অভিভাবক, একমাত্র গুরুজন। অথচ জাহানারার নিজের বয়সই 58 বছর। সে নিজেই এখন অনেকের অভিভাবক, অনেকের গুরুজন। এই বয়সে তার গুরুজনের আসলেই কি খুব একটা গুরুত্ব আছে? জাহানারা মনে করে অবশ্যই আছে। তার মা বাবা মারা যাওয়ার পরও সে নিজেকে সামলে নিয়েছে। এরপর একটা লম্বা সময় তার জীবনটা অনেকখানি পরিপূর্ণ ছিল। কিন্তু মুহিবের বাবা মারা যাবার পর তার সবকিছুই এলোমেলো হয়ে গেছে। মনোবল মিইয়ে গেছে, পরম নির্ভরতার জায়গাটা দুর্বল হয়ে গেছে অনেকখানি। এখন শাশুড়ির উপস্থিতি তার অভিভাবকের শূন্যতায় কিছুটা অবলম্বন। সাহেরা খাতুনের বিছানায় শুয়ে থাকা, বারান্দায় বসে থাকা আর হাসপাতালে কিছুদিন কাটিয়ে আসা ছাড়া বিশেষ আর কোনো কাজ নেই। এমন নয় যে তিনি জাহানারাকে অনেক সময় দিচ্ছেন, সব দিক থেকে সহযোগিতা করছেন অনেক। এরপরও জাহানারার কাছে মনে হয় সে একটা ছায়ার নিচে আছে। জীবনটা সজীব রাখতে ছায়াটা তার খুবই দরকার। রতনের মায়ের ওপর জাহানারার ভীষণ রাগ হচ্ছে। এই মহিলা এখনো কেন আসছে না? প্রয়োজনের সময় তার আসতে অনেক দেরি। অন্যদিন ভোর 5টায় এসে বসে থাকবে। মর্জিনাকে ডাকতে পারলেও ভালো হতো, কিন্তু কাকে পাঠাবে? মুহিবকে পাঠাবে? না, ছেলেটা এত রাতে বাড়িতে এসেছে, খেয়ে দেয়ে ঘুমাতেও দেরি হয়েছে। ওকে জাগাতে মন সায় দিচ্ছে না। জাহানারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখার আপ্রাণ চেষ্টা করছে। ঘাবড়ে যাওয়া যাবে না। কি কাজ করতে হবে সেটা ঠিক করা জরুরি। অস্থিরতা দূর করতে পারছে না সে, তবে কি কাজ করতে হবে সেটা সে চালিয়ে যেতে পারছে। এটাও ভালো। অতিরিক্ত টেনশনের সময় মানুষ কাজ গুলিয়ে ফেলে। সে গুলিয়ে ফেলেনি। সে রসুন কুচি কুচি করে কেটে নিয়েছে। কড়াইতে সরিষার তেল গরম হয়ে উঠেছে প্রায়। রসুনগুলো কড়া করে ভাজতে হবে। এই জিনিস সাহেরা খাতুনের জন্য খুবই কার্যকর। এই বাড়িতে আসার পর থেকেই সে তার শাশুড়ির রসুন ভাজার সঙ্গে পরিচিত। তিনি ভাজা রসুন চিবিয়ে খান আর হাতে পায়ে তেল মাসাজ করা হয়। সময় গড়িয়েছে, রোগ পরিবর্তিত হয়েছে, ওষুধ বেড়েছে কমেছে, কিন্তু দুটো জিনিস সবসময়ই চলেছে, রসুন ভাজা আর তেল মাসাজকারী রতনের মা। গত দুবার এটার কথা জাহানারার মনে ছিল না, কিন্তু এবার সে তার শাশুড়ির প্রিয় জিনিসটা ব্যবহার করে দেখতে চায়, অন্তত হাসপাতালে পৌঁছার আগ পর্যন্ত যদি একটু কাজে লাগে। হে আল্লাহ, তুমি সহায় থেকো।
অন্য রুম থেকে মোবাইলের রিংটোনের আওয়াজ কানে এলো। জাহানারা চট করে চুলা নিভিয়ে দিল, না হলে রসুন পুড়ে খাক। সম্ভবত তার ননদ মিলি ফোন করেছে। হ্যালো মিলি। হ্যাঁ ভাবি, তুমি ফোন করেছিলে? হ্যাঁ। এত ভোরে? কোনো সমস্যা নাকি? মার শরীরটা আবার একটু খারাপ করেছে। মিলির কণ্ঠস্বর তৎক্ষণাৎ পাল্টে গেল। খারাপ তো হওয়ারই কথা। একটা ট্রিটমেন্ট পুরোপুরি শেষ না করলে খারাপ হবে না তো ভালো হবে? গ্রামের আলো বাতাসেই যদি সব ভালো হয়ে যেত, তাহলে আর এত এত হাসপাতাল আর ডাক্তারের কি দরকার ছিল? সবাই দলে দলে গ্রামেগঞ্জে ঘুরে বেড়ালেই হতো। কোনো কথা কি শোনাতে পারি কাউকে? এখন কি হয়েছে? প্রেশার বেশি নাকি হাত পা শক্ত হয়ে গেছে? হ্যাঁ মানে 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 করছো কেন? গতবার এত করে বললাম এখনই বাড়িতে যাওয়ার দরকার নেই, এরপরে জেদ করে বাড়িতে গেল। মা তো নিজেই হাসপাতালে থাকতে চাইলেন না। জাহানারা আমতা আমতা করছেন। বুড়ি মানুষের কথা আর আকথার সমান, জানো না? এখন যে দাঁত লেগে পড়ে আছে, ভালো হচ্ছে না। মিলির আগে ফোঁস করছে। জাহানারা চুপ করে আছে। এত করে বললাম যতদিন ভালো থাকে ঢাকায় থাকুক, বাসা হাসপাতাল মিলিয়েই থাকুক, প্রয়োজনে 12 মাস হাসপাতালেই থাকুক। টাকা পয়সার কথা তো কাউকে ভাবতে বলা হয়নি। খেয়েছে দিয়েছে, এসির মধ্যে থেকেছে, 24 ঘন্টার চেক আপ পেয়েছে। এত সুখ তার সইল না। বাড়িতে নেওয়ার জন্য তোমরাও পাগল হয়ে গেলে। এই টুটুল হারামিটার তোড়জড়ি বেশি ছিল। 1-2 দিন ঢাকায় আম্মাকে দেখতে আসতে হয়, এটা ওর ভালো লাগে না। এখন যে বউকে নিয়ে 2 সপ্তাহ থেকে শ্বশুরবাড়িতে পড়ে আছে, এটা খারাপ লাগে না? মিলির গলা ঝনঝন করছে। শোনো ভাবি, এইবার আমার কিছু হয়ে গেলে তোমরাই দায়ী। আর ওই টুটুল বদমাইশটা খুনি। এইবার ওর একটা দফারফা আমি না করে ছাড়ব না। মিলি দম ফেলছে না। ওর উত্তপ্ত মুখ এপাশ থেকেও বোঝা যাচ্ছে। তুমি কি ডাক্তারকে ফোন করেছিলে? হামিদা বেগমকে ফোন করেছিলাম, পাইনি, ফোন বন্ধ। এখন কি করছো? রসুন ভাজতেছি। হাতে পায়ে তেল ঘষতে চাও ঘষো, কিন্তু খবরদার রতনের মা আম্মার মুখে যাতে রসুন দেওয়ার চেষ্টা না করে। দাঁত তো নেই, রতনের মা মাড়ি ছিদ্র করে রসুন মুখে ঢোকানোর চেষ্টা করবে। কথাটা একটু মনে রেখো। মিলি ফোন কেটে দিল। একে তো শাশুড়ির টেনশন, তার উপর ননদের এমন কথা। জাহানারার খুবই খারাপ লাগছে। বড় ভাবির সাথে কেউ এভাবে কথা বলে? টাকা পয়সা দিনকে রাত, রাতকে দিন করতে পারে। জলজ্জান্ত প্রমাণ মিলি। বেশি বছর আগের কথা নয়। কি নিরীহই না ছিল। গত 6-7 বছর থেকে সাজ্জাদের ব্যবসা অনেক ভালো এগিয়েছে। মিলির পরিবর্তন তখন থেকেই। আর এখন তো কথা বলার সময় কাউকে বাছবিচারই করছে না। জাহানারা মুহূর্তেই চিন্তার রাশ টেনে ধরল। আবল তাবল কি ভাবছে এইসব? মাথা গুলিয়ে গেল নাকি? মিলি তো খারাপ কিছু বলেনি, বরং মায়ের জন্য যেটা ভালো সেটাই সে করতে চেয়েছে, সেটাই বলেছে। আর শুধু মা কেন, সবার বিষয়ে কি সবসময় সে সহযোগিতা করার চেষ্টা করে না? অবশ্যই করে। সর্বোচ্চটাই করার চেষ্টা মিলি করে। মিলিকে নিয়ে তার এমন চিন্তা করা মোটেই ঠিক হয়নি। পরিচিত একটা গুনগুন সুর জাহানারার চিন্তা থামিয়ে দিল। চিকন নাকি গলায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুর ভেসে আসছে। জাহানারা ভেতরের রান্নাঘরের দিকে ছুটে গেল। রতনের মা গুনগুন করতে করতে আসছে। উঠোনে পৌঁছেই রতনের মার গলা পূর্ণ মাত্রা ফিরে পেল। কই ভাবি, উঠছেন নাকি? জাহানারা ভেতরের রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। রতনের মা, এত দেরি করলে আজকে? কই দেরি করলাম, প্রত্যেক দিন তো নামাজ পড়ে এসে পড়ি। মা ভোররাত থেকে আবার অসুস্থ হয়ে গেছে। আল্লাহ মাবুদ, কন কি মসজিদের আরে ডাকেন নাই? না, কাকে পাঠাবো? রতনের মা, আমি ওষুধ ভেজে ফেলেছি, তুমি একটু হাতে পায়ে ঘষো তো, মার হাত পা শক্ত হয়ে গেছে। ই আল্লাহ, মিলি আফা টুটুল ভেরে মোবাইল করেন নাই? করেছি। ভাবি, আমি কি মর্জিনারে ডেকে আনমু? তুমি রসুন ভাজাটা নিয়ে যাও, মর্জিনাকে আমি ডেকে আনছি। রতনের মা বিভিন্ন পদ্ধতিতে সাহেরা খাতুনের হাতে পায়ে তেল মাসাজ করছে।
পদ্ধতির সাথে সাথে তার হাতের কারসাজিও পরিবর্তিত হচ্ছে। আশ্চর্য রকমের দ্রুততা। কিছু কিছু সময় তার হাতের আঙুলগুলো দেখাই যাচ্ছে না। পায়ের তালুতে সে মাসাজ করছে বেশি। মাঝে মাঝে মাসাজ থামিয়ে সে তালুতে টোকা দিচ্ছে, হাতের উল্টো পাশ দিয়ে হালকা আঘাত করছে। জাহানারা পাশেই দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে শাশুড়ির গায়ে হাত দিয়ে দেখছে একটু স্বাভাবিক হচ্ছেন কিনা। বুঝলেন ভাবি, শরীরের সব মেশিনের গুঁড়া হইল পায়ের তালুর মধ্যে নাড়া দিলে মেশিনেও নাড়া পড়ে। মেশিনের গুঁড়া নষ্ট করে দিলে আসল মেশিনও নষ্ট। আমার রতনের যখন ওই বজ্জাত পুলিশে ধরে নিয়ে গেছিল, পায়ের তলায় কি মাইডাই যে দিছিল। মিসা নালিশ, ডাহা মিসা। আমার রতন ওই আকামের সঙ্গে আসিলই না। অরে শত্রুতামি করে ধরাই দিছিল পশ্চিম পাড়ার লাল মিয়ার পোলা মঞ্জু। কিন্তু নিষ্পাপের উপর জুলুম আল্লাহ সহ্য করে না। মঞ্জু পরে মালয়েশিয়া যায় জঙ্গল কাটার কাম পাইছিল। হেনে সাপের কামড় খায়া প্যারালাইসিস হইয়া দেশে ফিরত আইছে। আর যেই বজ্জাত পুলিশ রতনরে পিড়াইছিল, হ্যাঁ টেলেসফার হইয়া বান্দরবান গেছিল। ওইখানে নাকি ডাকাইতটার ডাইন হাত কাইটটা নিয়ে গেছে গা। কি এখন কেমন হইল? আল্লাহর বিচার কেমন লাগলো? এখন পিডা কোন হাত দিয়ে পিডাইবি? আমার রতন রে এমন পিডাইছস ভাবি গো, কি মাইডাই যে দিছিল। রতনের মার গলা ভারী হয়ে এলো, চোখে পানি। 6 বছর আগেকার কথা। এখনো প্রত্যেক অমাবস্যায় পোলাডার আমার ব্যথার টান উড়ে। ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, কি যে কষ্ট। রতনের মা মাসাজ করা থামিয়ে দিয়েছে। জাহানারার খুবই বিরক্ত লাগলো। এই রতনের মা, এই কথা তো আগেও অনেকবার বলেছ, তেলটা ভালো করে মালিশ করো এখন। রতনের মা আঁচল দিয়ে চোখ মুছে মাসাজ শুরু করল। আবার তার হাতের আঙুল অদৃশ্য, মুখ স্বাভাবিক। কান্নার কোনো ভাব চেহারায় নেই। সে বলল, ভাবি একটা জিনিস খেয়াল করছেন, খালার পাজ একটু নরম হইতে শুরু করছে। জাহানারা দ্রুত শাশুড়ির পায়ে হাত দিল। পা মনে হলো আগের চেয়ে আরো দ্বিগুণ শক্ত হয়ে গেছে। সে নিরাশ চোখে রতনের মার দিকে তাকালো। ভাবি, আগের 2 বারও যদি এই কাম করতাম, তাইলে খালারের এতদিন করে হাসপাতালে কষ্ট করতে হইত না। খালার 1 নম্বর ওষুধই হইল এই রসুনের ক্যারকেরা। জাহানারা উদ্বিগ্ন মুখে বলল, রতনের মা, আমার আসলেই খুব টেনশন হচ্ছে। আমার অবস্থা তো মনে হচ্ছে আরও খারাপ। অ্যাম্বুলেন্স কেন আসছে না বুঝতে পারছি না। মিলির তো এতক্ষণে ব্যবস্থা করে ফেলার কথা। ভাবি, আন্দাজে প্রেশার তুইলেন না তো, খালা কিছুক্ষণ পরই কথা কইব। জাহানারা রতনের মার কথায় ভরসা খুঁজে পেলেন না। মুহিবের রুমের দিকে ছুটে গেলেন। এবার মুহিবকে জাগাতেই হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জোবায়ের আমিনের লেখা আমি ও বিকেলের সোনালি রোদ। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।